প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান বিষয়ের এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, যেখানে আমরা 2025 সালের ভৌতবিজ্ঞানের সলিউশন দিয়েছি। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সলিউশন নিয়ে আলোচনা করব। ওকে, চলো ভিডিওটা শুরু করি। প্রথমে দেখো এমসিকিউ। নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? এটা আলফা রশ্মি। ফিউজ তারের বৈশিষ্ট্য: উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? 18টি শ্রেণী। নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই? NaCl। নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। লঘু সালফিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমের দ্বারা H2S চালনা করলে কী হবে? রঙটা সবুজ। নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? এটা বক্সাইট। ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো। এটা C2H2, অ্যাসিটিলিন। গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো। জলীয় বাষ্প। এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন 11.2 লিটার। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? এটা হচ্ছে 5.6 গ্রাম। তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে পরিবাহীর উপাদানের প্রকৃতির ওপর। আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? কম্পাঙ্ক। কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? উত্তল দর্পণ। নিচের কোনটি একটি তড়িৎ শক্তির একক? এটা কিলোওয়াট ঘন্টা। আচ্ছা, পরবর্তী প্রশ্নের উত্তরগুলো আমি এখানে না বলে আমি প্রশ্ন উত্তর আকারে কোশ্চেনটা উত্তর লেখা হয়েছে সেইখানটা বলছি, দেখো। আচ্ছা, 2.1 তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল। অথবা দেখো, ইউরেনিয়াম 92,235 থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কী পরিবর্তন ঘটবে? পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পাবে। এটুকু লিখলেই হবে সম্ভব, ঠিক আছে। জার্মান সিলভার উপস্থিত ধাতু নিকেল। ইউরেনিয়ামোত্তর মৌল প্লুটোনিয়াম PU। ক্যালামাইন থেকে নিষ্ক্রিয় ধাতু জিঙ্ক। পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু লিথিয়াম। তড়িৎ বিশ্লেষণে সর্বদা যানবিজান ঘটে, এটা সত্য। অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন করে? হাইড্রোজেন। কোনটি তড়িৎ বিশ্লেষ্য? অ্যাসিটিক অ্যাসিড। কি ঘটে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়? এখানে দেখো, কপারের অধক্ষেপ তৈরি হবে লাল বর্ণের, আর দ্রবণটা নীল বর্ণ থেকে তোমার হালকা সবুজ হবে। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়াম প্রস্তুতির সময় কোন ধাতুটিকে অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়? এটা আয়রন চূর্ণ। অথবা দেখো, CaC2+N2, এখান থেকে শূন্যস্থানে যেটা হবে CaNCN। থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? আয়রন। CH3CHBr CH3 এর আইপিসি নাম 2-ব্রোমোপ্রোপেন। অথবা অবস্থানগত সমবেতার উদাহরণ C3H8O। এটার দেখো দুটো রয়েছে, প্রোপান 1 অল আর প্রোপান 2 অল। রান্নার পাত্রে আটাবিহীন প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারের নাম টেট্রাফ্লুরো ইথিলিন বা ইথিন। বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? ট্রপোস্ফিয়ার। অথবা ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে মাপা হয়? ডপসন। রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম হলো CFC, ক্লোরোফ্লোরোকার্বন। চার্লসের সূত্রানুসারে -273 উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়, এটা মিথ্যা। এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত? 32 গ্রামে অ্যাভোগাড্রো, তাই 16 গ্রামে অ্যাভোগাড্রো/2। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? আয়তন প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের 3 গুণ, তাই 3 ইন্টু এত, অর্থাৎ 3.6 ইন্টু 10⁻⁵। ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, এটি কোন ভৌত রাশির একক? এটা তাপ পরিবাহিতাঙ্ক। বিবর্ধক কাঁচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স। আলোর প্রতিসরণে আপতন কোণের মান কত হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয়? নয়, এটা 0 ডিগ্রি।
বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কী ব্যবহার করা হয়? এমসিবি। 220 ভোল্ট 100 ওয়াট বাটির রোধ কত? আর সমান ভিএস করা হবে পি, অর্থাৎ 220 × 220/100 484 ওহম। এমন দুটি সংকরধাতুর নাম লেখো যেখানে কপার, এটা 3-এর দাগে, ঠিক আছে, কপার উপস্থিত। প্রতিটি সংকরধাতুর একটি করে ব্যবহার: পিতল মূর্তি তৈরি করতে, কাঁসা রান্নার বাসন তৈরি করতে। অথবা দেখো খনিজ ও আকরিকের দুটি পার্থক্য। হ্যাঁ, খনিজে পাওয়া যায় অজৈব পদার্থ প্রচুর, খনিতে পাওয়া অজৈব পদার্থ যাতে ধাতু থাকে। খনিতে পাওয়া অজৈব পদার্থ যা থেকে সুলভে ধাতু নিষ্কাশন করা হয়। খনিজ দেখো সব খনিজ আকরিক নয়, কারণ এর থেকে সহজে ধাতু নিষ্কাশন করা নাও যেতে পারে। সব আকরিক খনিজ, কারণ সব আকরিকতে ধাতু থাকে এবং খনিতে পাওয়া যায়। আচ্ছা, এটা পরিবর্তন কীভাবে করবে? ইথিলিন এবং হাইড্রোজেন মিশ্রণকে সাধারণ তাপমাত্রায় প্ল্যাটিনাম অনুঘটের উপর দিয়ে চালনা করলে ইথেন তৈরি হবে, অর্থাৎ H2 + Pt। দুটি জৈবভঙ্গুর পলিমারের নাম: শর্করা, প্রোটিন, এগুলো দিতে হবে। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন? ওজোন স্তরে অবস্থিত ওজোন গ্যাস সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীতে আসতে বাধা দেয়, তাই একে বলা হয়। বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিনহাউস এফেক্ট কীভাবে সম্পর্কযুক্ত? গ্রিনহাউস এফেক্টের ফল হলো গ্রিনহাউস এফেক্ট হলো সূর্য থেকে আসা অবলিত রশ্মি বায়ুমণ্ডলে থাকা কিছু পরিমাণ গ্যাস দ্বারা শোষণ। এর ফলে বিশ্বের উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পায় এবং যা হলো বিশ্ব উষ্ণায়ন। গ্লোবাল, এখানে আরেকটু বলতে পারো, দেখো গ্রিনহাউস এফেক্ট যত বাড়বে তত কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বাড়বে। গ্রিনহাউস এফেক্ট গ্লোবাল ওয়ার্মিং পরস্পর সম্পর্কযুক্ত, সমানুপাতিক সম্পর্ক। 76 সেমি পরস্তম্ভে চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তন 200 সিসি, চাপ 38 সেমি, উষ্ণতা 127 ডিগ্রি সেন্টিগ্রেড হলে আয়তন কত হবে? এটা হচ্ছে P1 V1/T1 সমান P2 V2/T2 করতে হবে। পরপর বসিয়ে দাও। এটা হচ্ছে 1600/3 হচ্ছে, অর্থাৎ 533.33। 237 সেন্টিগ্রেডে 83.14 সেমি চাপে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত? পিভি সমান NRT, এখান থেকে করতে হবে। এবার দেখো এখানে চাপ যেটা দেওয়া আছে 83.14 সেমি, তাই এই চাপটাকে তোমার কি করতে হবে? এই চাপটাকে 76 দিয়ে ভাগ করতে হবে, তবে এটা এটিএমে আসবে, নাহলে কিন্তু উত্তর ভুল হবে। সুতরাং এটিএমে আনার জন্য এটাকে 76 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে দেখো ক্যালকুলেশানটা। এটা 18.76 লিটার আসছে। ক্যালকুলেশানটা একটু দেখে নিও, যদি ভুল হয় কমেন্ট করে জানিও। অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের প্রক্রিয়াটি উপযুক্ত চিত্র সহযোগে ব্যাখ্যা করো। অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের চিত্র দেখো। আকাশকে নীল দেখায় কেন ব্যাখ্যা করো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল সাজেশানে। এবছর দেখো আমার সাজেশান থেকে তোমার অনেকটাই ম্যাক্সিমামটা পড়ে গেছে, তাই যারা সাজেশানটা ফলো করেছো নিশ্চয়ই তোমরা উপকৃত হয়েছো। প্রতি বছরই সাজেশান দেওয়া হয়, তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারো, তাহলে প্রতি বছর এরকম সাজেশান পেয়ে যাবে। সূর্যের সাদা আলো যখন আমাদের চোখে এসে পড়ে তখন বাতাসে ভাসমান ধূলিকণা দ্বারা এর বিক্ষেপণ ঘটে। বেগুনি এবং নীল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম বলে এদের বিক্ষেপণ বেশি হয়, তাই বেশি ছড়িয়ে পড়ে। কিন্তু আমাদের চোখে বেগুনি অপেক্ষা নীল বর্ণের প্রতি বেশি সংবেদনশীল হয়, তাই পৃথিবী থেকে আমরা আকাশকে নীল দেখি। 4 ওহম রোধ বিশিষ্ট একটি পাতলা তারকে বৃত্তে পরিণত করলে বৃত্তটি যে কোনো ব্যাস বরাবর রোধ কত হবে? এখন দেখো 4 ওহমের তারকে যদি বৃত্ত করা হয় তাহলে ব্যাস বরাবর যেটা AB আমরা বলেছি ব্যাস, A থেকে B ওপরেরটা হচ্ছে 2 ওহম হবে, নিচেরটাও 2 ওহম হবে। এবং এরা কেমনভাবে রয়েছে? এরা হচ্ছে সমান্তরাল সমবায় রয়েছে। হ্যাঁ, যেহেতু এটা সমান্তরাল সময় রয়েছে, কারণ A আর B দুটো বিন্দুর মাঝখানে এটা রয়েছে, তাহলে সমান্তরাল সময় থাকলে তুল্য রোধ কত হবে? 2 × 2/2 + 2 মানে 1 ওহম হবে। ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রন ডট গঠন। ক্যালসিয়ামের 2882, অর্থাৎ শেষ করে দুটো ইলেকট্রন দেখাবে, আর অক্সিজেনের 6টা। ক্যালসিয়াম থেকে অক্সিজেনের দুটো ইলেকট্রন ট্রান্সফার হবে, ক্যালসিয়াম 2+ হবে আর অক্সিজেন 2- হবে। NaCl এর গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন?
মানে NaCl একটা আয়নীয় যৌগ, তাই এর কারণে বিপরীত আয়নগুলির মধ্যে তীব্র তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে এরা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। তাই এদের দূরত্ব সরিয়ে দিতে গেলে অর্থাৎ গলাতে গেলে প্রচুর তাপ শক্তির প্রয়োজন, তাই গলনাঙ্ক বেশি। কিন্তু গ্লুকোজ সমযোজী যৌগ বলে এর পরমাণুগুলির মধ্যে আকর্ষণ বল অনেক কম হয়, তাই একে দূরে সরাতে অর্থাৎ কম তাপ লাগবে। তড়িৎযোজী এবং সমযোজী শনাক্ত করা। তড়িৎযোজী মানে LiH এবং KCl যেখানে ধাতু আছে, আর সমযোজী মানে যেখানে ধাতু নেই, অধাতু। উপযুক্ত সোডিয়ামের উপর দিয়ে শুষ্ক NH3 গ্যাস চালনা করলে কি ঘটবে? 350 360 সেন্টি উষ্ণতায় সোডিয়ামের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে সাদা মোমের মতো সোডামাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। আধুনিক পরমাণবিক সূত্র এবং এরপরে যে প্রশ্ন রয়েছে দেখো, বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে এবং ওপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে। আধুনিক পর্যায়শ্রেণীতে হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করো। কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাস অবস্থান করে? হাইড্রোজেন প্রথম শ্রেণীতে অবস্থিত, কারণ এই শ্রেণীর মৌলগুলির সাথে কিছু ধর্মের মিল আছে, যেমন যোজ্যতা 1, বাইরের কক্ষে একটি ইলেকট্রন আছে, ধনাত্মক বিজারক। আবার 17 নম্বর শ্রেণীতে তোমার হ্যালোজেনের সঙ্গেও ধর্মের মিল দেখা যায়, তাই হাইড্রোজেনের অবস্থান একটু বিতর্কিত। হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতে রাখা যায় এবং তোমার 17 নম্বর শ্রেণীতেও রাখা যেতে পারে। আর 17 নম্বর শ্রেণীতে কঠিন তরল গ্যাস, এই 3 ধরনের মৌল রয়েছে। পিতলের চামচে নিকেলের তড়ি লেপনের জন্য ক্যাথোডে কাকে নেবে? যার উপর প্রলেপ দিতে হবে, অর্থাৎ পিতলকে আমরা ক্যাথোডে রাখবো, আর যেটা দিয়ে দেবো অর্থাৎ নিকেলটা অ্যানোডে থাকবে। আর তড়ি বিশ্লেষণ নিকেল সালফেট এবং বোরিক অ্যাসিডের মিশ্রণ। লেড নাইট্রেটের জ্বলিত H2S পাঠালে কী হবে? এটা হচ্ছে লেড সালফাইডের কালো অধক্ষেপ তৈরি হবে আর নাইট্রিক অ্যাসিড তৈরি হবে। 1,2 ডাইব্রোমো ইথেন এবং 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেনের গঠন সংকেত দেখতেই পাচ্ছ। আর ইথানলের সঙ্গে H2S বিক্রিয়া উৎপন্ন যৌগের নাম কি? এটা হচ্ছে ইথিন বা ইথিলিন দিতে পারো। সিএনজির ব্যবহার লেখো। সিএনজির ব্যবহার কি? এটা গণপরিবহন ব্যবস্থার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আর মিথানল মানবদেহে জারিত হয়ে ফর্মিক অ্যাসিড তৈরি করে, ফর্মালডিহাইড এবং অন্ধত্ব সৃষ্টি করতে পারে, প্রোটোপ্লাজমকে তঞ্চিত করে, ফলে আমাদের মৃত্যু হতে পারে। ইথানল স্নায়ুতন্ত্রে ক্রিয়া করে নেশাগ্রস্ত করে, লিভার কিডনি ক্ষতিগ্রস্ত করে, আত্মসংযমের বিলুপ্তি ঘটে। আচ্ছা, অ্যাভোগাড্রো সূত্র দেখো। সমচাপ ও তাপমাত্রায় সমায়তন সব গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয় কেন? গাণিতিকভাবে ব্যাখ্যা। বায়ুর মূল উপাদান অক্সিজেন আর নাইট্রোজেন, এদের আণবিক ভর কত? নাইট্রোজেনের 28, অক্সিজেনের 32, কিন্তু আর্দ্র বায়ুর মূল উপাদান H2 এর আণবিক ভর 18, তাই আর্দ্র বায়ুর হালকা। আর গাণিতিক বিশ্লেষণটা এখানে আরেকটু ডিটেলস আমরা এখন দিইনি, দিতে পারতাম। গাণিতিক বিশ্লেষণটা তোমরা যারা আমার নোটসটা দেখেছো সেখানে পেয়ে যাবে। রেল লাইনে পরপর 2 পাতের মধ্যে নির্দিষ্ট ব্যবধান ফাঁক থাকে কেন? দেখো, রেলের সাথে ট্রেনের চাকার যখন ঘর্ষণ হয় প্রচণ্ড তাপ সৃষ্টি হয়, সেই তাপের ফলে তাপমাত্রা উষ্ণতা অনেক বেড়ে যায় এবং পাতের দৈর্ঘ্য প্রসারণ ঘটে। 2 পাতের মধ্যে যদি ব্যবধান রেখে সেই প্রসারণের সুযোগ দেওয়া হয়, নাহলে বেঁকে উপরের দিকে উঠে যাবে, ফলে ট্রেনের চাকা পাতের উপর থাকতে পারবে না, দুর্ঘটনা ঘটবে। আলফা সমান β/2 সমান γ/3। এরপর দেখো এই অঙ্কটা, এখানে একটু গন্ডগোল আছে, আমি দেখিয়ে দিচ্ছি এটা। হ্যাঁ, এই যে দৈর্ঘ্য তোমার দেওয়া আছে কিন্তু আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রথমে বের করে নিতে হবে। এটা হচ্ছে তোমার 3 দিয়ে ভাগ করে, এরপরে আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক L2 - L1/L1 এর T2 - T1। এবার এটা জাস্ট ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান করেছি, দেখো, হ্যাঁ, ক্যালকুলেশান করে এটাকে আমরা বের করেছি। 20.024 এটা দাঁড়াচ্ছে। আচ্ছা, এরপর দেখো 4.8 প্রমাণ করো আয়তাকার কাঁচ ফলকে আপতিত আলোরশ্মি এবং নির্গত আলোরশ্মি পরস্পর সমান্তরাল। প্রথম কথাই ছবিটা আঁকতে হবে। ছবিটা এঁকে এবার তোমার এই পরপর ব্যাখ্যাটা দিতে হবে। কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে মিউ সমান সাইন I/সাইন R1। আর বিন্দুতে যখন প্রতিসরণ হচ্ছে সেখানে সাইন R2 সাইন E/সাইন R2 দিয়েছে।
অতএব দেখো যেহেতু দুটোতেই মিউ একই, তাই হচ্ছে আমরা দুটো সমান করে দিলাম। এখন ফলকটি সমান্তরাল বলে কিউ এবং আর বিন্দুতে অবিলম্ব দুটি সমান্তরাল, তাই R1 R2 সমান হবে একান্তর ক্রমশালে। সুতরাং সাইন আই সমান সাইন ই বা আই সমান ই, অর্থাৎ পি কিউ সমান্তরাল আর এস। প্রিজমের প্রতিসারক মিউ প্রতিসারক কোণ এ এর একটি তলে আলোকরশ্মি লম্বভাবে পড়লে চ্যুতি ডি হয়, তাহলে মিউ এ ডি এর সম্পর্ক। প্রথমে দেখো এইভাবে লম্বভাবে এবি তলে পড়লো, এরপরে সেখান থেকে যখন বেরিয়ে আসছে এইভাবে সুন্দর একটা ছবি দেখো। ওকে, এইভাবে তোমার দেখো রশ্মির গতিপথ পি কিউ আর এস ডট ডটে পথে যাওয়ার কথা, কিন্তু আর এস পথে চলে গেল, তাহলে রশ্মির গতিপথ। আচ্ছা, এই হচ্ছে তোমার দেখো ব্যাখ্যাটা করে দেওয়া আছে। মিউ সমান সাইন ডি প্লাস এ বাই সাইন এ হচ্ছে। দীর্ঘদৃষ্টি কি এর প্রতিকারে কোন লেন্স ব্যবহার করা হয়? চোখের যে ত্রুটির জন্য দূরের জিনিস দেখা যায় কিন্তু কাছের জিনিস স্পষ্টভাবে দেখা যায় না, দীর্ঘদৃষ্টি। উত্তর লেন্স ব্যবহার করলে এই দীর্ঘদৃষ্টি প্রতিকার করা যাবে। 3টি 20 ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে 3টি শ্রেণী সমবায় যুক্ত করে 30 ওহম রোধের সাথে সমান্তরাল সময় যুক্ত করলে তুল্য রোধ কী হবে? 3টি দেখো 20 ওহমের সমান্তরাল শ্রেণী সমবায় করলে তুল্য রোধ কত হবে? 60। সেই 60-এর সঙ্গে 30টা কী থাকবে? সমান্তরাল সমবায়। সেই সমান্তরাল সমবায় হলে সেক্ষেত্রে তুল্য রোধ কত হবে? দেখো 20 ওহম হয়ে যাবে। একই মানে 3টি রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে ওদের দুই প্রান্তে একটি ব্যাটারি যুক্ত করে 10 ওয়াট ক্ষমতা ব্যয়িত হয়। সমান্তরাল সময় যুক্ত করলে কী হবে? দেখো প্রত্যেকটা রোধ ধরে নাও আর, তাহলে তুল্য রোধ হবে 3R। ব্যয়িত ক্ষমতা আর হচ্ছে ই হচ্ছে তড়িৎচালক বল, তাহলে ব্যয়িত ক্ষমতা P1 সমান E² বাই 3R। এবার দেখো এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে, এক্ষেত্রে তোমার 3টে সমান্তরাল সময় রয়েছে, তাহলে এখানে তুল্য রোধ R/3, ব্যয়িত ক্ষমতা কত হবে? P2 সমান E² বাই R/3। সুতরাং এটা 3 E² বাই R, তাহলে P2 বাই P1 করলে দেখো কেটে কুটে যাচ্ছে, এটা 9 হচ্ছে। সুতরাং P2 সমান 9 P1 মানে কত? 10, সুতরাং হচ্ছে 90 ওয়াট হয়ে যাচ্ছে। লেন্জের সূত্রটি লেখো, এটি শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, যুক্তি দাও। লেন্জের সূত্র তোমরা ভালো করে পড়েছিল, খুব ইম্পর্টেন্ট ছিল এবছর। চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট প্রবাহের অভিমুখ এমন হবে যে কারণে প্রবাহ সৃষ্টি হয়, প্রবাহ সেই কারণকে বাধা দেবে। আচ্ছা, এটা হচ্ছে দেখো চৌম্বক ক্ষেত্র ও কোনো পরিবাহীর মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টির সময় বলের বিরুদ্ধে যে কার্য করা হয় সেই কার্য থেকে উৎপন্ন গতিশক্তি অন্য শক্তিতে ব্যয়িত হয়, অর্থাৎ শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। আচ্ছা, ভর বিচ্যুতি বলতে কি বোঝায়? হিলিয়ামের ক্ষেত্রে এর মান কত হবে যদি প্রোটন, নিউট্রন, হিলিয়ামের নিউক্লিয়াসে ভর, এগুলো দেওয়া আছে। এখন দেখো হিলিয়ামের মধ্যে কি আছে? 2টো প্রোটন আর 2টো নিউট্রন, তাহলে 2টো প্রোটন এবং 2টো নিউট্রনের যোগ করতে হবে, করে সেখান থেকে হিলিয়ামের যে নিউক্লিয়াসের ভর সেটা বাদ দিতে হবে। এটার ক্যালকুলেশনটা আমি করে রেখেছি, দেখো দেখে নিও। 0.034 AMU। ওকে, কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত HCl বিক্রিয়ায় 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে? এটা দেখো 100 গ্রাম থেকে 44 গ্রাম হচ্ছে। 44 গ্রাম তাহলে তৈরি করতে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বন লাগছে, তাহলে 66 গ্রামের জন্য কত লাগবে? 150 গ্রাম। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখো আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে অঙ্কটা আছে 4.6 এর অঙ্ক, ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে। আচ্ছা, এইটা একটু বেশ কায়দার অঙ্ক দিয়েছে। এখানে তোমরা ভালো করে দেখো,
এটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্টের অঙ্ক, হ্যাঁ, যেটা সাধারণত মাধ্যমিকের লেভেলে পড়ে না, কিন্তু এবছরে এটা কেন দিয়েছে জানি না। যাই হোক, এখানে দেখো 2 মোল ম্যাগনেসিয়ামের সঙ্গে 1 মোল অক্সিজেনের বিক্রিয়া হয়। এখানে দিয়েছে ম্যাগনেসিয়াম 1 গ্রাম আর অক্সিজেন 0.5 গ্রাম বিকারক হিসেবে। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে 1 গ্রাম ম্যাগনেসিয়াম আর 0.5 গ্রাম অক্সিজেন যেটা দেওয়া আছে সেটা কি মোল অনুপাতে দেওয়া আছে। সেই জন্য আমরা ম্যাগনেসিয়ামের মূল সংখ্যা বের করেছি 1/24, আর অক্সিজেনের মূল সংখ্যা বের করেছি 0.5 অক্সিজেনের আণবিক ভর 32 দিয়ে ভাগ করে। এবার এই ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের যে মূল সংখ্যা দেওয়া আছে সেটার আমরা অনুপাত বের করেছি। অনুপাত করতে দেখো 2.67:1 হচ্ছে, আর বিক্রিয়া করছে কি অনুপাতে, 2:1 অনুপাতে। তার মানে 1 মোল অক্সিজেনের সঙ্গে 2 মোল ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে, কিন্তু এখানে দেওয়া আছে 1 মোল অক্সিজেনের সঙ্গে 2.67 মোল ম্যাগনেসিয়াম। তার মানে এখানে ম্যাগনেসিয়ামটা বেশি আছে, বুঝতে পারছো? ম্যাগনেসিয়াম যেহেতু বেশি আছে তাহলে ম্যাগনেসিয়ামটা উদ্বৃত্ত থাকবে। ম্যাগনেসিয়ামটা বেশি আছে তাই ম্যাগনেসিয়াম উদ্বৃত্ত থাকবে। কতটা উদ্বৃত্ত থাকবে? 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে দেখো ম্যাগনেসিয়াম কত, এই যে 32 গ্রাম অক্সিজেন, তার সঙ্গে ম্যাগনেসিয়াম 2x24, তাহলে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 2x24 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে, তাহলে 0.5 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করছে কত, 3/4 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে। এই ক্যালকুলেশনটা খুব সিম্পল আছে। তাহলে কতটা ম্যাগনেসিয়াম উদ্বৃত্ত থাকবে, এটা 1 - 3/4 অর্থাৎ 0.25 গ্রাম। বাকি সবই তো তোমাদের করে দিয়েছি। ওকে, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। ওকে।